নমস্কার। যে সমস্ত মানুষের মৃত্যুর পর তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তারা হলেন মহাপুরুষ। সেই অর্থে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিঃসন্দেহে একজন মহাপুরুষ ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক যদি পর্যালোচনা করতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হবে, কিন্তু তার বিষয়ে বলা শেষ হবে না। তিনি ছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত কম বয়সে 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। আশুতোষ মুখার্জির পর দীর্ঘ 10 বছর অতিবাহিত হওয়ার পর কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছিলেন এবং উপাচার্য হওয়ার পরে ওনার অনুভব ছিল যে একটা জাতির সার্বিক বিকাশ যদি ঘটাতে হয় তাহলে কিন্তু শিক্ষা অতি প্রয়োজন, আর সেই শিক্ষা মাতৃভাষার মাধ্যমে যদি হয় তাহলে আরো ভালো। আর উনি যেটা করেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বাংলা ভাষায় বাংলাতেই সমারোহের যে ভাষণ ছিল সেটা সুসম্পন্ন করিয়েছিলেন এবং অনেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুসলিম বিরোধী বলে থাকে, বাস্তবিক কিন্তু না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিদ্রোহী কবি যখন অসুস্থ ছিলেন তখন বাংলায় জোট সরকার চলছে, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যেটা হক মন্ত্রিসভা ছিল, শ্যামা হক মন্ত্রিসভা, সেখানে অনেকের কাছে তিনি সাহায্যের জন্য হাত পেতেছিলেন, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছাড়া কেউ সহযোগিতা করেনি। শুধু তাই না, পল্লী কবি জসিমউদ্দিন উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই সময় যুগ্মভাবে দুজন প্রথম হয়েছিলেন, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টায় জসিমউদ্দিনকেই প্রথম ঘোষণা করা হয়েছিল। সময়ের প্রয়োজনে ওনাকে রাজনীতির ময়দানে আসতে হয়েছে, আর রাজনীতির ক্ষেত্রে আসায় ওনার দুটো মানুষের ওনার জীবনে খুব অবদান ছিল, প্রভাব পড়েছিল। সেটা হচ্ছে যুগাচার্য পরমানন্দ মহারাজ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নেহেরুজির নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠন হয়েছিল সেই মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। স্বাধীন ভারতের তিনি প্রথম শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী ছিলেন, আর শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী হওয়ার পর তিনি চিত্তরঞ্জন লোকোমেটিক্স তার প্রতিষ্ঠা করেছিলেন। খড়গপুর আইআইটি তারই প্রতিষ্ঠা, সিন্ধের যে সার কারখানা তারই তৈরি, এবং ভারতবর্ষের শিল্প বাণিজ্য বিকাশের জন্য আলাদা একটা দপ্তর তৈরি করেছিল, যে দপ্তরের মাধ্যমে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটতে পারে এবং আগামী দিনে ভারতবর্ষের দিশা কি হবে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু বহু ক্ষেত্রে নেহেরুর সঙ্গে তার মতবিরোধ হতো, বিশেষ করে লিকায়েত চুক্তি, যেটা ওনাকে সবচেয়ে বেশি মর্মাহত করেছিল, আর সেজন্য তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। 1951 সালে জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। সবচেয়ে বড় যার ভূমিকা ছিল সেটা গুরু মহারাজ এবং তৎকালীন দ্বিতীয় সরসংঘ চালক পূজনীয় MS গোলওয়ালকার, যিনি গুরুজি নামে পরিচিত ছিলেন। আর সেই সময় সংঘের পক্ষ থেকে কয়েকজনকে দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তার মধ্যে অন্যতম ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, সুন্দর সিং ভান্ডারী, এরকম আরো অন্যান্য 5 জনকে দেওয়া হয়েছিল। প্রথম জনসংঘের সংগঠন মহামন্ত্রী ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর তার যে কর্মদক্ষতা সেটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে অত্যন্ত প্রভাবিত করেছিল।
এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আমি যদি আরো এরকম একজন দীনদয়ালকে পেতাম তো ভারতবর্ষের চেহারাটা পাল্টে দিতাম। এবং 1952 সালের যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিপুল ভোটে জয়লাভ করেছিল। সারা দেশে 3 জন জিতেছিল, তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি অন্যতম। এবং তিনি সংসদে অন্যান্য যে সমস্ত বিরোধী দল ছিল তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করেছিলেন। সংসদে ওনার যে বক্তব্য, ওনার যে যুক্তিজাল, ওনার যে বাগ্মিতা, যেটা নেহেরুকেও পরাজিত করত। তিনি যখন ভারত আক্রমণ করে তখন বলা হয়েছিল যে ওই সমস্ত জায়গায় কোনো ঘাসও জন্মায় না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন নেহেরুজির টাকের মাথায় তো কোনো চুলও জন্মায় না, তাহলে ওটা কি হবে? যে এক দেশে 2 বিধান, 2 নিশান, 2 প্রধান নেই চলে। অর্থাৎ এক দেশে 1 নিশান, 1 বিধান, 1 প্রধান, এটাই হওয়া উচিত। আর সেই লক্ষ্যে তৎকালীন সময়ে কাশ্মীরে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য 370 ধারায় তৈরি হয়েছিল। আর তার বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন এবং তিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পরে ওনার সহকারী সঙ্গে ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। আর উনি বাজপেয়ীজিকে বলে দিলেন যে তুমি গিয়ে প্রচার করে দাও আমি কাশ্মীরে প্রবেশ করেছি। আর তারপর ওনাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে যখন ওনাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল সেই জায়গাটা ঠিকঠাক ছিল না। একজন রাষ্ট্রনায়কের যে মর্যাদা, সেই মর্যাদা ওনাকে দেওয়া হয়নি। শুধু তাই না, ওনার নিয়মিত যে সমস্ত মেডিসিন খেতেন সেগুলো ঠিকঠাক ছিল না। আর যে মেডিসিন ওনার শরীরে শ্যুট করতো না সেই মেডিসিন ওনাকে দেওয়া হয়েছিল, উনি বারণ করা সত্ত্বেও সেটা শোনা হয়নি। এবং ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলা যেতে পারে। আর ওনার মৃত্যু ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি, সেটা কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। আর ওনার মৃত্যুকে বলা যেতে পারে স্বাধীন ভারতের প্রথম রাজনৈতিক মার্ডার। ওনার মৃত্যুর পর নেহেরুজি ওনার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার ছেলে যে মারা গেল আপনি কি চাইছেন? তো যোগমায়া দেবী বলেছিলেন যে আমার ছেলের মৃত্যুর প্রকৃত তদন্ত উদ্ঘাটিত হোক। দুঃখের বিষয় আজও সেই তদন্তের সঠিক তথ্য উদ্ঘাটিত হয়নি। তো আমরা দাবি জানাবো যে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি এদের সম্পর্কে যে সমস্ত তথ্য আছে এবং বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর কারণ যথাযথভাবে তার রিপোর্ট প্রকাশিত হোক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সবচেয়ে বড় যেটা অবদান ছিল, যখন ভারত ভাগ অনিবার্য হলো তখন তিনি তার যুক্তিজাল বিস্তার করে এবং ভৌগোলিক অবস্থান দেখে বাঙালি হিন্দুর একটা নির্দিষ্ট থাকার মাথা গোঁজার জায়গার জন্য তিনি কিন্তু পাকিস্তানকে ভেঙে আজকে যেখানে আমরা বসবাস করছি, গর্বের সঙ্গে ভারতবাসী বলতে সক্ষম হচ্ছে, সেটা কিন্তু একমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে, বিশেষ করে গঙ্গা নদীর এপারে থাকা সম্ভব হতো না। আমাদের কোনো জায়গায় রিফিউজি হিসাবেই থাকতে হতো। এটা আমাদের পরম সৌভাগ্য যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব তখন ছিলেন। আর উনি বলেছিলেন যে জিন্না ভারত ভাগ করেছে আর আমি পাকিস্তান ভাগ করেছি। আর ওনার এই ভাগ করার বিষয়টা আমাদের বিরোধী রাজনৈতিক দলের বন্ধুরা সংকীর্ণ অর্থে, অর্থাৎ যে বিভাজনের রাজনীতি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাম্প্রদায়িক রাজনীতি, এই ধরনের বিষয় তুলে ধরা হচ্ছে। আর যারা এই কথাগুলো বলছে তারা একবারও বলছে না কোন কারণে
তারা 14 পুরুষের ভিটেমাটি ছেড়ে এই পশ্চিমবঙ্গে আসতে হয়েছিল। বাংলাদেশের মাটিতে মার্ক্সবাদ চলেনি, বাংলাদেশের মাটিতে গান্ধীবাদ চলেনি, বাংলাদেশের মাটিতে যে সমস্ত বড় বড় আমাদের লোকনাথ বাবা, বালক ব্রহ্মচারী আর অন্যান্য অনুকূল ঠাকুর, তাদেরও মতবাদ চলেনি। আর চলেনি বলেই তারা ওই জায়গা ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। আর তারা ওই বাংলাদেশ ছেড়ে আসার পরে তাদের মাথা গোঁজার জন্য যে জায়গা, সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই সম্ভব হয়েছে। আজকে যে পশ্চিমবঙ্গের উপর দাঁড়িয়ে রাজনীতির নামে শাসক দলের মানুষেরা কুড়েগম্যে খাচ্ছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে সেটা সম্ভব হতো না। আমরা মুঘল আমলের ইতিহাস খুব দেখতে পাই, বাচ্চাদের পড়ানো হয়, ইংরেজ আমলের বিষয় পড়ানো হয়, কিন্তু তার আগে ভারতবর্ষের যে ইতিহাস, বাংলার যে ইতিহাস, বাংলার যে সমস্ত মহারাজারা রাজত্ব করেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, এরকম আরও আছেন, তাদের বিষয়ে যথাযথ যেমন বলা হয়নি, ঠিক তেমনিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও সেইভাবে তার যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। ইতিহাস সংকলন যে সমিতি হয়েছিল তখন, সেক্ষেত্রেও রাজনৈতিক একটা প্রভাব ছিল এবং নেহেরু গান্ধী পরিবারের বাইরে আর কারো যে কিছু অবদান আছে সেটা কখনোই তুলে ধরা হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি চেয়েছিলেন, তার কি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের যথাযথ বাস্তবায়নই হবে তার প্রতি প্রকৃত সম্মান দেওয়া। আমাদের সৌভাগ্য, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন, অর্থাৎ কাশ্মীরের বিশেষ সুযোগ সুবিধা 370 ধারা, সেই 370 ধারার বিলোপ হয়েছে। আর 370 ধারা বিলোপের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি ভারত সরকারের শ্রদ্ধা সুসম্পন্ন হয়েছে এবং ওনার যে দাবি ছিল এক বিধান, এক নিশান, এক প্রধান, আর সেটা সুসম্পন্ন হয়েছে। আজকে আমাদের সৌভাগ্য, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ কাশ্মীরে গিয়ে জমি কেনার সুযোগ পাচ্ছে এবং সেখানে বসবাসের সুযোগও তৈরি হচ্ছে। আমি আশা করব আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, সেটা বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে পৌঁছে যাক। আগামী যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানতে পারে, সেজন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কৃতিত্ব, যে অবদান, সেটা ইতিহাসে স্থান দেওয়া হোক। আর সেই ইতিহাসে স্থান দেওয়ার মাধ্যমে তার প্রতি আমাদের শ্রদ্ধা যেমন সুসম্পন্ন হবে, তেমনি ভারতবর্ষের অতীত ইতিহাস তথা বাংলার অতীত ইতিহাস মানুষ জানবে। যে জাতি তার অতীত গৌরবকে স্মরণ করে না, তার অতীত ইতিহাসকে জানে না, সে জাতির উন্নতি হতে পারে না, সে জাতির বিনাশ অনিবার্য। আর আগামী দিনে এই বাঙালি জাতির যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের যে অতীত গৌরব, সেই গৌরবকে স্মরণ করে গৌরবান্বিত হতে হবে এবং সেই অতীত গৌরব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলার ব্যবস্থা যেমন করতে হবে, তেমনি আগামী প্রজন্মকেও এই সমস্ত মহাপুরুষ সম্পর্কে তাদের জানার আগ্রহ নির্মাণ করতে হবে, জানার সুযোগ করে দিতে হবে। তবেই আগামী দিনে বাঙালি জাতির এবং বাংলার ভবিষ্যৎ যেমন সুনিশ্চিত হবে, ঠিক তেমনিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনও সুসম্পন্ন হবে। আশা করব আগামী দিনে আগামী প্রজন্মের সামনে এই বিষয় উদ্ঘাটিত হবে এবং তাদের জানার সুযোগের আশা নিয়ে আমি আমার বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। নমস্কার। ভারত মাতার জয় হোক।